বিশ্ব নাটক দিবসে শুরু এবং বাংলা চলচ্চিত্রকে যিনি পৃথিবীর দরবারে তুলে ধরেছিলেন তার জন্মদিনে শেষ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে 27শে মার্চ, যে দিনটিকে পালন করা হয় বিশ্ব নাটক দিবস হিসেবে, এবং এই নির্বাচন শেষ হচ্ছে 2রা মে, যেদিন আমাদের পরম পূজনীয় সত্যজিৎ বাবুর জন্মদিন। 8 দফায় হবে এই নির্বাচন। গোটা 1 মাস ধরে চলবে গণতন্ত্রের উৎসব। এখন এই 1 মাস ধরে পশ্চিমবঙ্গের বুকে দেখা যাবে নির্বাচনী নাটক নাকি যাত্রাপালা না চলচ্চিত্র, সেটা দর্শকদের হাতেই তুলে দেওয়া উচিত। 1 মাস ধরে চলবে নির্বাচন। কি এমন নির্বাচন যে হতে 1 মাস সময় লাগবে? কেন 1 মাস ধরে নির্বাচন চলবে? এইরকম নানান প্রশ্ন যেরকম উঠছে, তেমনি নিজেদের মতো করে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিচ্ছেন সবাই। যুক্তি অনেক রয়েছে। যেমন বিজেপির যুক্তি হচ্ছে, খুব ভালো হয়েছে যে 1 মাস ধরে নির্বাচন হবে, 8 দফায় হবে, কোনো রকম বেগরবাই কেউ করতে পারবে না, কেন্দ্রীয় বাহিনী একদম চোখে চোখে রাখতে পারবে সবকিছু। আবার উল্টো দিকে তৃণমূলের যুক্তি হচ্ছে, এসব গট আপ গেম। প্রত্যেক দফার নির্বাচনের আগে যাতে বাইরে থেকে হেলিকপ্টারে করে মানুষকে উড়িয়ে নিয়ে আসা যায় আর মোদি অমিত শাহ এদেরকে দিয়ে লোকজনকে উস্কানো যায়, তাই জন্য এই সমস্ত করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে সেটা হলো দিন গড়ালেই ব্রিগেডে এবারে টুম্পা আসবেন কি আসবেন না সেটা টুম্পার ওপরেই ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এবারের ব্রিগেডে কলকাতার মানুষজন 7 লক্ষ মানুষের সমাগম দেখবে বলে দাবি করছেন ব্রিগেডের উদ্যোক্তারা। এবার ব্রিগেডে যদি এই 7 লক্ষ মানুষ আসেনও, তাহলে এই 7 লক্ষ সংখ্যাটা কি ভোটে রূপান্তরিত হবে? এই প্রশ্নটা করলেই বন্ধু বিগড়ায়। সময়ের সাথে সাথে যে ব্রিগেডে একসময় দেখা গেছে কংগ্রেসকে, এবারে তারই সঙ্গে দেখা যাবে আব্বাস সিদ্দিকী থুরি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। একটা ছবি ভাবুন, ব্রিগেডে একদিকে দাঁড়িয়ে রয়েছেন বিমানবাবু, আরেক দিকে দাঁড়িয়ে রয়েছেন অধীরবাবু এবং আরেক দিকে দাঁড়িয়ে রয়েছেন আব্বাস সিদ্দিকী মহাশয়। আর সেইখানে দাঁড়িয়ে বিমানবাবু এবং অধীরবাবু তাদের নিজেদের দলের ইতিহাস ভুলে যাবেন। তারা ভুলে যাবেন যে তারা কেরালায় শত্রু। তারা এইখানে দাঁড়িয়ে পরম মিত্র হিসেবে একে অপরকে আলিঙ্গন করে নেবেন এবং তারপর দুজনে মিলে এগিয়ে যাবেন আব্বাস সিদ্দিকীর দিকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রেসিডেন্ট শিমুল সোরেন দেখবেন যে এই দুই দলনেতা তাকে নয়, আব্বাস সিদ্দিকীকে জড়িয়ে ধরছেন সাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে। নিচে 70 বছরের বাম সমর্থক দু চোখ ভরে দেখবেন, পাশ থেকে দাঁড়িয়ে আরেক কংগ্রেস সমর্থক দুহাত তুলে আশীর্বাদ দেবেন। একটু নাটকে হয়ে গেল, কিন্তু ভেবে দেখুন ব্যাপারটা, ভাবলেই গায়ে কিরকম যেন কাঁটা দিচ্ছে। কি ঠিক কি বেঠিক? এবারের নির্বাচনের অন্যতম যুদ্ধক্ষেত্র হতে চলেছে নন্দীগ্রাম। যতদূর জানা যাচ্ছে, নন্দীগ্রামে এবার বিজেপির তরফ থেকে দাঁড়াতে পারেন শুভেন্দু অধিকারী, তৃণমূলের তরফ থেকে দাঁড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কিন্তু নন্দীগ্রামে এবার প্রার্থী দিচ্ছে না বামেরা। কংগ্রেসও এবার নন্দীগ্রামে প্রার্থী দাঁড় করাচ্ছে না, কারণ নন্দীগ্রামে এবারের নির্বাচনে প্রার্থী দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবং যতদূর জানা যাচ্ছে, নন্দীগ্রামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে দাঁড়াবেন আব্বাস সিদ্দিকীর পরিবারের কেউ। তারই সঙ্গে ভাঙড়, যেটাকে এতদিন ধরে বাম অধ্যুষিত এলাকা বলা হতো, সেখানেও প্রার্থী দেবে না বামেরা, সেখানেও প্রার্থী দাঁড় করাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তারই সঙ্গে তারা পেয়েছে জামুরিয়াও। ব্রিগেডে তাকে আহ্বান জানানো হয়েছে এই বলে আব্বাস সিদ্দিকী। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রেসিডেন্ট শিমুল সোরেন কিন্তু নন। আব্বাস সিদ্দিকী সংবাদ মাধ্যমকে জানান যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বামেরা এই জোটে 30টা আসন ছেড়ে দিয়েছে এবং তারপরে আরও 4-5টা আসন ছেড়ে দেওয়ার কথা চলছে। কংগ্রেসের সঙ্গে এই জোট নিয়ে কথাবার্তা এখনো শেষ হয়নি। এই নিয়ে কথাবার্তা চলছে, তার কারণ মালদা মুর্শিদাবাদের মতো আসনগুলির দিকে দুই দলেরই চোখ রয়েছে। এখন দেখার বিষয় এটাই যে বামেদের মতো কংগ্রেসরাও এত সহজেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আসন ছেড়ে দেয় কিনা। কিন্তু এই মুহূর্তের বড় খবর হলো আব্বাস সিদ্দিকী আসছেন ব্রিগেডে। বাম কংগ্রেস তার সঙ্গে বা তার দলের সঙ্গে জোট করতে দেরি করায় বাম কংগ্রেসের শেষকৃত্যে অংশ নিতে চাওয়া আব্বাস সিদ্দিকী ব্রিগেডে আসবেন এবং বক্তব্য রাখবেন। তিনি তার অনুগামীদেরকেও ব্রিগেডে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তারই সঙ্গে তিনি জানান যে এই সাম্প্রদায়িক সম্প্রীতির কেন্দ্রস্থলে যাতে এআইএমআইএম বা আসাদুদ্দিন আওয়েসিকেও আহ্বান জানানো হয়, এই কথাটা তিনি টেবিলে রেখেছিলেন। কিন্তু এই কথা শুনে বাকি দুই দল বলেছে, একটা একটা করে হোক, আগে আপাতত আপনি আসুন ব্রিগেডে। এবারে একটা কথা পাখি পড়ার মতো করে ব্রিগেডে আসা মানুষজনের সামনে বলে যেতে হবে, নামটা পড়ার মতো করে বলে যেতে হবে। আর সেটা হচ্ছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আগে দেখতে হবে, আব্বাস সিদ্দিকীকে নয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রেসিডেন্ট কিন্তু শিমুল সোরেন, আব্বাস সিদ্দিকী নয়। এবার উল্টো দিক থেকে প্রশ্ন আসতেই পারে, তাহলে শিমুল সোরেন কে? তাকে কোথাও দেখা যায় না কেন? যখনই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা হয়, তখন আব্বাস সিদ্দিকীই কথা বলেন। সমস্ত দলের নেতারাও কথা বলার জন্য আব্বাস সিদ্দিকীর কাছেই হত্যে দিয়ে পড়ে থাকেন। শিমুল সোরেনই তো কথা বললে পারেন, তিনিই যখন প্রেসিডেন্ট।
এবং তারই সঙ্গে আব্বাস সিদ্দিকী এতদিন ধরে যা যা বিতর্কিত মন্তব্য করেছেন, মানে যেগুলো অন্য কেউ বললে বাম কংগ্রেসের কানে সাম্প্রদায়িক উস্কানিমূলক ঠেকতো, সেই সমস্ত কিছুকে একটা ব্যাগের মধ্যে পুরে ফেলে দিতে হবে। আর তারপরে আব্বাস সিদ্দিকী স্টাইলে বলতে হবে সব সেকুলার হচ্ছে, কি ঠিক কি বেঠিক? বামেরাই হচ্ছে বিকল্প শক্তি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বলেন ঠিক কি বেঠিক? যারা যারা বিজেপি তৃণমূলে চলে গেছেন তারা সবাই আবার বাম কংগ্রেসে ফিরে আসুন, তার কারণ বিজেপি আর তৃণমূল হচ্ছে সাম্প্রদায়িক। আর এইটা শুনে, এই সমস্ত কিছু দেখে তারা সুরসুর করে আবার ফিরে আসবেন, কি ঠিক কি বেঠিক? জোটের কথা যখন মোটামুটি পাকা হয়েই গেছে, এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে বামেরা আস্তে আস্তে কংগ্রেসকে যেরকম সইয়ে ফেলাতে পেরেছে, সেই রকম এই জিনিসটাই এক ঝটকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্ষেত্রে করতে পারে কিনা। মানুষকে তারা বিশ্বাস করাতে পারে কিনা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইজ অ্যাকচুয়ালি সেকুলার। আর অন্যদিকে আব্বাস সিদ্দিকী মহাশয়, যিনি নিজেকে কিং মেকার বলে দাবি করে থাকেন, যিনি বলে থাকেন যে তৃণমূলের সমস্ত মুসলিম ভোট তার হাতে রয়েছে, তিনি সেইটাকে বাম কংগ্রেসের দিকে ট্রান্সফার করতে পারেন কিনা। কিন্তু সেটা করতে না পারলেও খুব একটা ক্ষতি নেই, তার কারণ আব্বাস সিদ্দিকীর কিন্তু কিছুই হারানোর নেই। তিনি এখানে সব থেকে ভালো জায়গায় রয়েছেন। এই মুহূর্তে তার হারানোর কিচ্ছু নেই। এই মুহূর্তে যদি বাম কংগ্রেস কোথাও কোনো একটা আসনে জিতে যায়, তাহলে তিনি বেশ তাড়িয়ে তাড়িয়ে বলতে পারবেন যে এখানকার সমস্ত মুসলিম ভোট আমি এনে দিয়েছি। আর তাছাড়া তিনি নিজে নির্বাচনে দাঁড়াচ্ছেন না কোথাও প্রার্থী হিসেবে। এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি 4টে আসনও জিতে যায় এই নির্বাচনে, তাহলেও তো মার দিয়া কেল্লা। কিন্তু উল্টো দিকে এত রকম অঙ্ক কষার পর, এত রকম জোট করার পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে দেখতে হবে, আব্বাস সিদ্দিকীকে নয়, এই সমস্ত কথা বলার পরে বাম কংগ্রেস যদি 4-5টা আসনে গিয়ে নেতিয়ে পড়ে, তাহলে তারা কি করবেন? তারা কি বলবেন? কাকে বলবেন? কে শুনবে? আর কেনই বা শুনবে? এখন এখানে প্রশ্নটা হচ্ছে কি করা যায়। রাজনীতিতে আগত একজন নবাগত কিভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভিত তৈরি করা দুটো দলকে নাকানি চোবানি খাওয়াচ্ছে, সেইটা দেখে হাসা যায়, নাকি রাজনীতিতে এই মুহূর্তে টিকে থাকার লড়াইটা এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে সমস্ত কিছুকে বাজি রাখা যায়, এই পরিস্থিতি দেখে শঙ্কা প্রকাশ করা যায়। একটা জিনিস তো বলতেই হবে, তারিফ করা যায় এইটা দেখে যে পশ্চিমবঙ্গে নির্বাচনী গুটি সাজাতে গিয়ে যে যাকে পারছেন যা পারছেন বোঝাচ্ছেন, এবং আশা করছেন যে পাবলিকও এটা বুঝবে, পাবলিকও এটা খাবে। পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন সত্যিই একটা ওয়াটারশেড মোমেন্ট। কারণ এরপরে দিনের শেষে যেখান থেকে যেই আসুক না কেন, যে যটা আসনেই জিতুক না কেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমূল পরিবর্তন আসতে চলেছে। যে রাজনীতি আমরা এতদিন ধরে দেখেছি এবং যেটা দেখতে চলেছি, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য ঠাহর করা যাবে। খুব কম সময়ই থাকে যখন বলা যায় যে আমরা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এইটা সেরকমই একটা অধ্যায়, সেই রকমই একটা মুহূর্ত। বারবার একটা কথা এখন চারদিকে ঘুরছে, খেলা হবে। খুব অপছন্দের হলেও বলছি, কি ভয়ঙ্কর খেলাই না হবে, কি ভয়ঙ্কর খেলাই না হবে, কি অদ্ভুত খেলাই না হবে, কি দারুণ খেলাই না হবে, কি নিদারুণ খেলাই না হবে। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।